যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। এর আগে আপনারা দেখেছেন সোহমের সঙ্গে বিয়ে হয় নমিতার, কিন্তু নমিতার গৃহপ্রবেশের পরে সব কিছু তছনছ হয়ে যায়, যা শুধু সোহমই বুঝতে পারে। এরপর দেখুন। এসব কি? তুমি যেই হও না কেন আমার নমিতা হতে পারো না। আমার নমিতা তো। এটা বলার পরে সোহম পুরনো স্মৃতিতে ফিরে যায়। নমিতা আর সোহম দুজনে এক কলেজেই পড়াশোনা করত, দুজনেই একে অপরকে খুব পছন্দ করত, কিন্তু তখনও দুজনের কেউ কাউকে বলতে পারেনি। একদিন এইভাবে দুজন বসে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখনই সোহমের বন্ধু সোহমকে বলে, সোহম, এই সোহম, শোন না। কিন্তু সোহম নমিতার দিকে তাকিয়ে এতটাই মগ্ন ছিল যে তার কথা সে শুনতে পায় না। তার বন্ধু তার কাছে এগিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে বলে, অনেক দিন ধরে দেখছি তুই নমিতার দিকে সবসময় তাকিয়ে থাকিস, কিন্তু মনের কথা বলতে পারছিস না। যদি তুই বলতে না পারিস তাহলে তোর হয়ে নমিতাকে গিয়ে আমি বলে দিচ্ছি। তার কথা শুনে আশেপাশের সমস্ত ছেলেরা হেসে ওঠে। আমি ওকে এইভাবে নয়, বিশেষভাবে প্রপোজ করব। এই বিশেষভাবে প্রপোজটা কি করে করবি? সেই দিনও এসে গেল যেদিনের অপেক্ষায় সোহম ছিল। সে নমিতার চোখ বেঁধে শহর থেকে অনেক দূরে একটা জায়গাতে নিয়ে আসে। খুব সুন্দর সেই রিসর্টটা জঙ্গলের মধ্যেই ছিল। সেখানে একটা গাছের নিচে চেয়ার টেবিল সুন্দর করে ডেকোরেট করা ছিল। সেখানে গিয়ে সোহম নমিতার চোখ খুলে দেয় আর তাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। নমিতা সোহমের এই প্রপোজালে খুব খুশি হয়, কিন্তু সোহমের সঙ্গে মজা করার জন্য বলে, এত সহজে রাজি হচ্ছি না আমি। আগে আমায় ধরে দেখাও। যদি আমায় তুমি একবার ধরতে পারো তাহলে সারা জীবনের জন্য আমি তোমার হয়ে যাব। এটা বলে নমিতা দৌড়তে থাকে। সোহমও তার পিছনে দৌড়তে থাকে। দুজনে একটা গাছের নিচে একে অপরকে ধরার জন্য দৌড়তে থাকে। ফাইনালি সোহম পিছন থেকে নমিতাকে ধরে তার কাছে যায় আর তার গালে একটা কিস করে বলে, দেখো, আমি তোমাকে ধরে ফেলেছি, এবার তুমি সারা জীবনের মতো আমার হয়ে গেলে, তাই না? নমিতাও ঘাড় নেড়ে সম্মতি জানায়। যখনই সোহম নমিতাকে আংটি পরায় আর ঠিক তখনই গাছটা নড়তে শুরু করে। গাছের দুটো ডাল সোহমের দিকে এগিয়ে আসে, কিন্তু নমিতা আর সোহমের সেই দিকে কোনো খেয়ালই ছিল না। ঠিক তখনই সোহমের দুই বন্ধু ওদের অভিনন্দন জানাতে সেখানে আসে। আরে তোরা এখানে? আরে আমরা তোদের পিছু নিচ্ছিলাম। নাও উই ওয়ান্ট পার্টি, পার্টি, পার্টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আজকের পার্টি আমার তরফ থেকে। তারা সবাই সেই রিসর্টে অনেকক্ষণ ধরে এনজয় করতে থাকে। অনেক রাত হয়ে যাওয়ার পরে যখন তারা সবাই সেখান থেকে বেরোতে যায়, সেখানকার আবহাওয়া বদলাতে শুরু হয়। ঝোড়ো হাওয়ার সঙ্গে খুব জোরে বৃষ্টিও নেমে আসে। অনেক দূরে কুকুরের চিৎকারও শুনতে পাওয়া যায়। কি হচ্ছে? হঠাৎ করে আবহাওয়া বদলে গেল কেন? আরে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু নমিতা ভিতরে ভিতরে খুব ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই একটা ছায়া উঠতে উঠতে আসে আর নমিতার শরীরে প্রবেশ করে। নমিতা একটু নড়ে ওঠে, কিন্তু হঠাৎই আবহাওয়া ঠিক হয়ে যায়। সোহম, নমিতা আর দুই বন্ধু ওখান থেকে বেরিয়ে পড়ে। তারপর যখনই সোহম নমিতার সঙ্গে দেখা করত তখন নমিতার ভিতরে কিছু পরিবর্তন দেখতে পেত, কিন্তু সোহম সেদিকে খুব বেশি নজর দেয় না। সোহম এইসব কথা ভাবছিল আর তখনই নমিতা সেখানে আসে আর সোহমের কাঁধে হাত রাখে। তখন সোহম চমকে ওঠে। কি হয়েছে? কি ভাবছো তুমি? এটা বলার পর আস্তে আস্তে নমিতা সোহমের মাথায় হাত বোলাতে থাকে। নমিতার হাতের স্পর্শ পেয়ে সোহম খুব খুশি হয়। কি হয়েছে? একা একা হাসছো কেন তুমি? তার গলার স্বর শুনে সোহমের মনে হয় এই হলো তার নমিতা। নমিতা, কি হয়েছে তোমার? কেন বারবার তোমার রূপ পরিবর্তন করছো? এটা বলার পর সোহমের চোখে জল চলে আসে। তখনই নমিতা হঠাৎ জোরে জোরে হেসে ওঠে আর হাওয়াতে উঠতে উঠতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঠিক তখনই রমাদেবী সেখানে আসেন আর নমিতাকে উঠতে দেখেন। তিনি চিৎকার করে ওঠেন। রমাদেবীর চিৎকার শুনে নমিতা আবার আগের রূপে ফিরে আসে। কি হয়েছে মা? আপনি চিৎকার করছেন? এটা বলার পর নমিতা রমাদেবীর মাথায় হাত রাখে, সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু যখনই সে ওনার মাথায় হাত রাখে, নমিতার জোরে একটা ধাক্কা লাগে আর সে দূরে গিয়ে ছিটকে পড়ে। আর তারপর তার ভয়ঙ্কর রূপ নিয়ে
ওদের সামনে এসে দাঁড়ায়। রমাদেবীর গলায় একটা তাবিজ ঝুলছিল। এটা দেখে রমাদেবী আর সোহম বুঝতে পারে যে ওই তাবিজের জন্যেই দূরে গিয়ে ছিটকে পড়েছে। রমাদেবী নমিতার ভয়ঙ্কর রূপ দেখে সোহমকে তার পিছনে দাঁড় করিয়ে নিজে গিয়ে অশরীরীর সামনে দাঁড়ান। কে তুই, আর নমিতার শরীরে কি করছিস? আমি সোনালি, তোমার ছেলে নিজে আমাকে প্রপোজ করেছিল, আর আমার সঙ্গে 7 পাকে ঘুরেও ছিল। জিজ্ঞেস করে ওকে। রমাদেবী অবাক হয়ে সোহমের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু সোহম কিছুই বুঝতে পারছিল না। এসব কি বলছিস তুই? আমার ছেলের জীবন থেকে সরে যা তুই। আমি এখান থেকে কোথাও যাব না। তুই কেন? তোর ছায়াও এখান থেকে চলে যেতে বাধ্য হবে। এটা বলে রমাদেবী তাকে ঘরের মধ্যে আটকে তার গুরুদেবকে ফোন করেন, কিন্তু ওনাকে ফোনে পাচ্ছিলেন না। গুরুদেবের দেওয়া তাবিজের জন্য ও কোনো অনিষ্ট করতে পারেনি। এখন শুধুমাত্র গুরুদেবই আমাদের বাঁচাতে পারেন। ঠিক তখনই সেই অশরীরী তাদের সামনে এসে দাঁড়ায় আর জোরে জোরে হাসতে হাসতে বলে, কেউ তোমাদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুমি আমায় এই শরীরে আমার স্বামীর কাছে থাকতে দেবে না, তাই না? তাহলে ঠিক আছে, আমি ওকেই আমার সঙ্গে নিয়ে যাব। এটা বলার পর সে সোহমকে একটা ধাক্কা দেয়, যার ফলে হঠাৎ সোহম ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। সেই অশরীরী তার বুকের ওপরে বসে সোহমের গলা টিপে ধরে। সোহম যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু যখনই রমাদেবী নমিতাকে তাবিজটা ছোঁয়ান, তখন নমিতা সেই তাবিজের প্রভাবে দূরে সরে যায়। ঠিক তখনই ঘরের মধ্যে গুরুদেব আসেন। উনি তার সঙ্গে আনা পবিত্র জল নমিতার গায়ে ছিটিয়ে দেন, আর নমিতা সেই জলের প্রভাবে অজ্ঞান হয়ে যায়। সঠিক সময়ে গুরুদেবের ঘরে আসা রমাদেবীর মনে হচ্ছিল যেন স্বয়ং ঈশ্বর বাড়িতে এসেছেন। গুরুদেবের জয় হোক। আমি একটু আগে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ফোন নট রিচেবল ছিল। অশেষ কৃপা আপনার যে আপনি সময় থাকতে চলে এসেছেন, না হলে আজকে অনেক বড় অনর্থ হয়ে যেত। দেখ মা, ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ তুই বাবা মহাদেবকে দে, যার জন্য আমি এখানে এসেছি। কিছুক্ষণ আগে একটা জায়গাতে আমি সবে পুজো সম্পন্ন করেছিলাম, তখন হঠাৎ আমার মনের মধ্যে কেমন একটা হয়। যখনই আমি দেবাদিদেবকে প্রণাম করলাম, তখন তার ছবির জায়গায় আমি তোকে দেখতে পাই। ঠিক তখনই আমি বুঝতে পারলাম দেবাদিদেব আমাকে এখানে আসার জন্য আদেশ দিচ্ছেন। বিয়ে তো নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল, তাহলে হঠাৎ এসব কেন হলো? সোহম গুরুদেবকে প্রণাম করে সব কথা বলে দেয়। যদি এই আত্মার কথা অনুযায়ী তুই ওর সঙ্গে 7 পাকে ঘুরে থাকিস, তাহলে এই আত্মার মুক্তিও তোর হাতেই হবে। আমার অনুষ্ঠানের পবিত্র জল নমিতার শরীরে আমি দিয়েছি। এই সময় ওই আত্মা তোর শরীরে নেই, কিন্তু এর প্রভাব কিছুক্ষণের জন্যই থাকবে। সেই জন্য রমা, তুই তোর গলার তাবিজটা বের করে নমিতাকে পরিয়ে দে, যাতে ওই আত্মার কাছ থেকে আমরা নমিতাকে সুরক্ষিত করতে পারি। সোহম, ওই আত্মার মুক্তির জন্য একটা পুজো আমাদের করতে হবে, যেখানে তুই ওই আত্মার স্বামী হিসেবে সেখানে বসবি। আর ওই পুজো করার পরে রমা, ওখানেই সমস্ত রীতিনীতি তোকে করতে হবে, যা বাড়িতে কেউ মারা গেলে করতে হয়। কারণ সোহমের সঙ্গে বিয়ে হওয়ার জন্য ও এখন এই বাড়িরই একজন সদস্য। গুরুদেবের আদেশ অনুযায়ী রমা তার তাবিজটা নমিতাকে পরিয়ে দেয়, আর গুরুদেব সোহম আর তার সঙ্গীদের নিয়ে বিশেষ পুজো আরম্ভ করেন। কিন্তু যখনই গুরুদেব যজ্ঞের আগুন জ্বালান, নমিতার শরীর থেকে বেরিয়ে যাওয়া সেই আত্মা তার শিষ্যের শরীরে প্রবেশ করে। ওনার শিষ্য হাওয়াতে উঠতে উঠতে জোরে জোরে চিৎকার করে বলে, ভণ্ড সাধু, তোর কি মনে হয় তুই আমায় আমার স্বামীর থেকে দূরে করে দিবি? না, সোহম আমার, আর ওকে আমি নিজের সঙ্গে নিয়েই যাব। কেউ আমায় আটকাতে পারবে না। এটা বলার পর শিষ্য তার 2 হাত তোলে। তখনই যজ্ঞের আগুন আর সমস্ত সামগ্রী সবকিছুই নষ্ট হয়ে যায়। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।